আজকে যে চ্যাপ্টারটা সম্বন্ধে বলবো সেটা হচ্ছে ধাতুবিদ্যা। তো ধাতুবিদ্যা পড়তে গিয়ে আমরা প্রথমে একটু দেখে নিই ধাতু কী। ধাতু কাদের বলা হচ্ছে? মেনলি আমরা কমন যে জেনারেল যে ধাতুগুলো দেখি মোস্টলি সব কঠিন, যেটা আমাদের মার্কারি পারদ সেটা তরল ধাতু। তাছাড়া ম্যাক্সিমাম ধাতু কি কঠিন, কেলাসাকার গঠন বিশিষ্ট, এদের নির্দিষ্ট একটা কেলাসের গঠন আছে। এরা তাপ ও তড়িতে সুপরিবাহী, মানে এরা তাপ ও তড়িৎ পরিবহন করতে সক্ষম। পৃষ্ঠতলের বিশেষ উজ্জ্বলতা সম্পন্ন, এরা একটা উজ্জ্বল এদের পৃষ্ঠতল বিশিষ্ট হয়ে থাকে। এরা প্রসারণক্ষম, মানে এদেরকে প্রসারিত করা সম্ভব। নমনীয় মৌল যারা ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করতে সক্ষম তাদের ধাতু বলে। ক্যাটায়ন গঠন করতে সক্ষম মানে এরা ইজিলি ইলেকট্রন লুজ করে, এবং ইলেকট্রন লুজ করলে তোমরা জানো ক্যাটায়ন গঠিত হয়, তাই তারা সহজে ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়ন গঠন করতে সক্ষম হয়। এগুলো হচ্ছে সমস্ত ধাতুর বিভিন্ন প্রপার্টি। আমরা তো নর্মালি পড়ি সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, কপার, সমস্তই হচ্ছে ধাতু। তো ধাতুবিদ্যাটা কি? ধাতুবিদ্যা হচ্ছে ম্যাক্সিমাম ধাতুই আমরা দেখি প্রকৃতিতে বিভিন্ন যৌগরূপে অবস্থান করে। তো যৌগ হিসাবে তারা অক্সাইড হিসাবে থাকতে পারে, কখনো সালফাইড হিসাবে, কখনো কার্বনেট, কখনো ক্লোরাইড, কখনো এই সমস্ত যৌগরূপে তারা প্রকৃতিতে অবস্থান করে। তো সেই যৌগ থেকে যখন আমাদের ধাতুগুলো নিষ্কাশন করা হয় বা ইমপিউরিটি কিছু মিশে থাকলে সেগুলোকে পরিশোধন করা হয়, তার যে পদ্ধতি সেটাই ধাতুবিদ্যা। তো ধাতুবিদ্যা চ্যাপ্টারে আমরা কি আলোচনা করব? বিভিন্ন ধাতু প্রকৃতিতে যে সমস্ত যৌগরূপে থাকে তাদের থেকে সেই ধাতুগুলোকে আমরা নিষ্কাশন পদ্ধতি শিখব এই ধাতুবিদ্যা চ্যাপ্টারে। মনে রাখবে একটু যে কিছু কিছু ধাতু আছে তারা খুবই রিঅ্যাক্টিভ, তারা খুবই সক্রিয়তার জন্য তারা কখনোই প্রকৃতিতে মুক্ত অবস্থায় থাকে না, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, এই সমস্ত ধাতু। আবার কি কিছু কিছু ধাতু আছে যাদের রিঅ্যাক্টিভিটি বা সক্রিয়তাটা অত্যন্ত কম, যেমন সিলভার, গোল্ড, এরা মুক্ত অবস্থাতেই প্রকৃতিতে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো চ্যাপ্টারে ক্লাস 10-এর সিলেবাসে যে কতগুলো ধাতু আমাদের আছে সেটা হচ্ছে মেনলি আয়রন, কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম। তো ফার্স্ট আমরা একটু লোহা বা আয়রন সম্বন্ধে দেখে নিই। আয়রন সম্বন্ধে বলতে গেলে আমাদেরকে প্রথমে এর একটু ক্লাসিফিকেশান দেখে নিতে হয়। ক্লাসিফিকেশানটা কি? যে কার্বনের পরিমাণ কত আছে লোহায় তার উপর ভিত্তি করে লোহাকে 3 রকম ভাগে ভাগ করা হয়: পেটা লোহা, ঢালাই লোহা, ইস্পাত বা স্টিল। তো এই পেটা লোহা কি? পেটা লোহাতে কার্বনের পরিমাণটা আমাদের একটু মনে রাখতে হবে। পেটা লোহায় কার্বনের পরিমাণ থাকে সব থেকে কম, 0.2 থেকে 0.21 থেকে 0.25% কার্বন মাত্র এখানে থাকে। তাহলে কার্বন যেহেতু কম তাই লোহার পরিমাণ বেশি, তাই সব থেকে অধিক বিশুদ্ধ লোহা হচ্ছে পেটা লোহা বা রট আয়রন। তো এই রট আয়রন আমরা কিসের কাজে ব্যবহার করি? তড়িৎ চুম্বকের মজ্জা তৈরিতে, নোঙর তৈরিতে, বিভিন্ন নাট, বল্টু, পেরেক প্রভৃতি তৈরি করতে আমরা এই পেটা লোহা বা রট আয়রন ইউজ করে থাকি। এরপর একটা ভাগ পড়ব ঢালাই লোহা। ঢালাই লোহা বা কাস্ট আয়রনটা কি? এই ঢালাই লোহা বা কাস্ট আয়রন, এতে কার্বনের পরিমাণ কত থাকে? 2 থেকে 4.5% কার্বন এখানে থাকে। আর এই যে ঢালাই লোহা বা কাস্ট আয়রন, এর ব্যবহারটা আমরা একটু জেনে রাখবো। তোমরা বিভিন্ন পাঠ্যপুস্তকে এই ব্যবহারগুলো একটু ভালো করে ডিটেলসে পড়বে। কিছু ইম্পর্টেন্ট ব্যবহার আমি এখানে নোট করে দিয়েছি, যেমন নর্দমার পাইপ, ম্যানহোলের ঢাকনা, রেলিং, ইস্ত্রি, এই সমস্ত তৈরিতে যে লোহা লাগে সেই লোহাটা ব্যবহার করা হয় ঢালাই লোহা। ইস্পাত বা স্টিল খুবই পরিচিত। তো ইস্পাত বা স্টিলে কার্বনের পার্সেন্টেজটা আমরা একটু জেনে নেব। ইস্পাত বা স্টিলে কার্বনের পার্সেন্টেজ থাকে 0.15 থেকে 1.5% কার্বন এই ইস্পাত বা স্টিলের মধ্যে মিশে থাকে। তো এই স্টিল বা ইস্পাতের ব্যবহার তো প্রচুরই। বিভিন্ন ছুরি, কাঁচি, ব্লেড বা বিভিন্ন অস্ত্র, রেল লাইন, বন্দুক, মেশিন গান প্রভৃতি তৈরি করতে এই ইস্পাত বা স্টিলটার ব্যবহার আমরা করে থাকি। তো এই যে লোহার ক্লাসিফিকেশান, এটা খুবই ইম্পর্টেন্ট। কার্বনের পরিমাণের ভিত্তিতে এই লোহার ক্লাসিফিকেশান উইথ কার্বনের পার্সেন্টেজ কিন্তু মনে রাখতে হবে। তাহলে পেটা লোহায় কার্বনের পার্সেন্টেজ সব থেকে কম, তারপরে হচ্ছে স্টিল বা ইস্পাতে, আর তারপরে হচ্ছে ঢালাই লোহায়।
ঠিক আছে। লোহার পরে আমরা একটু দেখব তামা। তামা কি? কপার। এর সংকেত কি? Cu। ঠিক আছে, খুবই পরিচিত, কারণ আমরা সকলেই জানি কপার ভালো ইলেকট্রিক কন্ডাক্ট করতে পারে বা ভালো তড়িৎ পরিবাহী বলে বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতিতে এই তামা বা কপার ইউজ করা হয়। আবার কি ভালো তাপেরও পরিবাহী, সেজন্য রান্নার বাসনপত্র এইসব তৈরিতেও তামা ইউজ করা হয়। আর মোস্টলি ইম্পর্টেন্ট কি, শুধু তামার সাথে অন্যান্য কিছু ধাতু মিশিয়ে যে ধাতু সংকর তৈরি করা হয়, কিছু ইম্পর্টেন্ট ধাতু সংকর যেমন পিতল, ব্রোঞ্জ, কাঁসা, খুবই ব্যবহারী যে পিতল, ব্রোঞ্জ, কাঁসা, এই সমস্ত সংকর ধাতু তৈরি করতে কিন্তু তামা বা কপারের ব্যবহার আছে। এরপর আমরা একটু জিঙ্কের ব্যবহার জেনে নেব। জিঙ্কের ব্যবহার কোথায় করা হয়? খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন সবসময় পড়ে যে গ্যালভানাইজেশন কি। মনে রাখবে, লোহার ওপর মরচে নিবারণের জন্য গ্যালভানাইজেশন পদ্ধতিতে কি করা হয়? জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। সেই গ্যালভানাইজেশন পদ্ধতির জন্য জিঙ্ক বা দস্তা খুবই ইম্পর্টেন্ট। এরপর শর্ট কোশ্চেনের জন্য খুবই মনে রাখবে যে বিভিন্ন তড়িৎ কোষ তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? মনে রাখবে জিঙ্ক। তড়িৎ কোষ তৈরি করতে এই জিঙ্ক ব্যবহার করা হয়। এর কিছু ধাতু সংকর কি? পিতল, জার্মান সিলভার তৈরি করতে জিঙ্ক ব্যবহার করা হয়। আর কি? পরীক্ষাগারে বিজারক রূপে সোনা, রূপা নিষ্কাশনে ব্যবহৃত হয়। এই জিঙ্কের ব্যবহারগুলো তামা, লোহা সমস্ত ব্যবহার তোমরা বিভিন্ন পাঠ্যপুস্তক থেকেও পড়ে নিও। এরপর আমরা আসবো অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি? রান্নার বাসনপত্র তৈরি করতে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বৈদ্যুতিক তার তৈরিতে ব্যবহার করা হয়। এছাড়া পরে আমরা আলোচনা করব, এখন একটু জাস্ট শুনে রাখো যে থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে অ্যালুমিনিয়াম ব্যবহৃত হয়। খুবই শর্ট কোশ্চেন আসে, থার্মিট পদ্ধতিতে বিজারক রূপে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। থার্মিট পদ্ধতি কি আমরা পরে ডিটেলসে আসব। এরপর নেক্সট টপিক হচ্ছে ধাতু সংকর। ধাতু সংকর কি? মনে রাখবে এখানে দুই বা ততোধিক ধাতু এখানে থাকে। মূলত একাধিক ধাতুর কঠিন দ্রবণ, তবে এখানে অধাতুও থাকতে পারে। কিছু কিছু ধাতু সংকরে অধাতু হিসাবে কার্বন, সিলিকন, ফসফরাস মিশ্রিত থাকে, বাট মেনলি এটা হচ্ছে একাধিক ধাতুর একটা কঠিন দ্রবণ। কেন করা হয়? একটি ধাতুর সঙ্গে অন্য একটি ধাতু নির্দিষ্ট পরিমাণে মিশ্রিত করে ধাতু সংকর তৈরি করলে নমনীয়তা, কাঠিন্য, ঔজ্জ্বল্য, ঘাত সহনশীলতা প্রভৃতি বিভিন্ন ধর্মের উৎকর্ষতা বৃদ্ধি পায়। উৎকর্ষতা বৃদ্ধি পায় মানে আমাদের যখন ঔজ্জ্বল্য বৃদ্ধি করতে হবে বা একটা ধাতু ব্যবহার করছি তার উজ্জ্বলতাটা কম, আমার আরেকটি উজ্জ্বলতা লাগবে, তখন আমরা অনেক ক্ষেত্রেই ধাতু সংকর ব্যবহার করি। আবার কি, একটা উদাহরণ দিলে বলতে পারবো যে অ্যালুমিনিয়াম হালকা ধাতু। অ্যালুমিনিয়াম হালকা কিন্তু সেরকম শক্ত নয়। তাহলে এমন জায়গায় যেখানে ব্যবহার করব, যেখানে আমার হালকাও দরকার আবার শক্তও দরকার, সেখানে আমরা ডাইরেক্ট অ্যালুমিনিয়ামটা ব্যবহার করতে পারছি না, তখন আমরা ধাতু সংকরের হেল্প নিই। যেমন অ্যালুমিনিয়াম হালকা হলেও তেমন শক্ত নয়, কিন্তু এর সংকর ধাতু ডুরালুমিন বলে অ্যালুমিনিয়ামের একটা সংকর ধাতু আছে, যাতে অ্যালুমিনিয়ামই মোস্টলি পার্সেন্টেজ 95%, বাট কী থাকে? কপার থাকে 4%, ম্যাঙ্গানিজ থাকে 5% আর ম্যাগনেসিয়াম থাকে 0.5%। এই সমস্ত পার্সেন্টেজ নিয়ে ডুরালুমিনটা তৈরি হয়। ডুরালুমিনের স্পেশাল বৈশিষ্ট্য কি? অ্যালুমিনিয়ামের মতো হালকা, আবার কি হলো, শক্ত গুণটাও এসে গেল ধাতু সংকরে মেশানোর জন্য। তো যেহেতু এটা শক্ত আবার হালকা, তাই বিমান, মোটর গাড়ির কাঠামো তৈরি করতে এই অ্যালুমিনিয়ামের এই ডুরালুমিন ধাতু সংকরটি ব্যবহার করা হয়। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে। এরপর এই যে ধাতু সংকর আমরা বলছি, অনেক ধাতু সংকর বিভিন্ন পাঠ্য বইয়ে দেয়া আছে, তবুও কিছু ইম্পর্টেন্ট তোমাদের জন্য যেগুলো খুবই পরীক্ষাতেও আসে বা খুবই কমন, সেরকম কয়েকটা সংকর ধাতু আমি এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা বাকিগুলো বই থেকে পড়ে নিও। ফার্স্টে যেটা বলি ইনভার। তাপ চ্যাপ্টারে তোমরা নাম শুনেছিলে যে ইনভারে কি থাকে? আয়রন থাকে আর নিকেল থাকে। আয়রন থাকে 64%, নিকেল থাকে 36%। এই ইনভারের স্পেশাল বৈশিষ্ট্যটা কি? ইনভার হচ্ছে নিম্ন প্রসারণ গুণাঙ্ক বিশিষ্ট, মানে উষ্ণতা বৃদ্ধিতে এই ইনভারের প্রসারণটা খুবই কম বা প্রায় নেই বললেই চলে।
যেহেতু উষ্ণতা বৃদ্ধিতে ইনভারের প্রসারণ খুবই কম, তাই একে স্কেলে ব্যবহার করা হয়, ঘড়ির পেন্ডুলামে ব্যবহার করা হয়, যাদের ক্ষেত্রে দৈর্ঘ্যটা ফ্যাক্টর ভীষণ। তো যেখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা খুবই কম ইনভারের, সেজন্য মিটার স্কেল, ঘড়ির পেন্ডুলামে ইনভার ব্যবহার করা হয়। আবার মনে রাখবে, ইনভার কিসের ধাতু সংকর? আয়রন আর নিকেল। এরপর যে একটা ধাতু সংকর পড়ব ব্রোঞ্জ। আমরা খুবই কমন নাম শুনেছি, ব্রোঞ্জের মূর্তি, মুদ্রা, মেডেল, অলঙ্কার এই সমস্ত তৈরি হয়। তো এই ব্রোঞ্জ একটা ধাতু সংকর, পার্টিকুলার ধাতু নয়। তো এই ব্রোঞ্জে কে কে থাকে? ব্রোঞ্জে থাকে কপার 90% আর টিন মেশানো থাকে, এসেন থাকে 10%। তো এই কপার আর টিনের ধাতু সংকর হচ্ছে ব্রোঞ্জ। নেক্সট আমরা আসবো পিতল বা ব্রাস যেটাকে বলছি। পিতল কি? পিতলেও থাকে কপার, 70% থাকে কপার, আর জিঙ্ক থাকে 30%। সো পিতল, কপার আর জিঙ্কের একটা ধাতু সংকর। পিতল ব্যবহার করা হয় বাসনপত্র, জলের কল, তালা মানে কি, চাবি, এই সমস্ত তৈরি করতে পিতল বা ব্রাশ ব্যবহৃত হয়। এরপর একটা ধাতু সংকর কাঁসা। খুবই জানি, বাসনপত্রে কাঁসার বাসনপত্র খুবই বাড়িতে ইউজ করা হয়। তো বাসনপত্র, মূর্তি, কাঁসার মূর্তি এইসব তৈরি করতে কাঁসা, এই সংকর ধাতুটি ব্যবহার করা হয়। কাঁসায় থাকে কি? কাঁসায় হচ্ছে 80% থাকে কপার আর টিন থাকে হচ্ছে 20%। তো কপার আর টিনের তৈরি ধাতু সংকর হচ্ছে কাঁসা। কাঁসাও টিন আর কপারের তৈরি, ব্রোঞ্জও টিন আর কপারের তৈরি। মনে রাখবে পার্সেন্টেজটা এখানে ভ্যারি করে গেছে। এখানে কপার, ব্রোঞ্জে হচ্ছে কপার 90%, টিন 10%। আর কাঁসায় কি? কাঁসায় হচ্ছে কপার 80%, টিন হচ্ছে 20%। ঠিক আছে। নেক্সট একটা খুবই ইম্পর্টেন্ট ধাতু সংকর আসবো, যেটা হচ্ছে জার্মান সিলভার। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সিলভার নামে থাকলেও সিলভার কোনো রকম পার্সেন্টেজ জার্মান সিলভারে থাকে না। তার মানে সিলভারের পার্সেন্টেজ জার্মান সিলভারে কত? 0% সিলভার এখানে থাকে। তো সিলভার বলা হয় কেন? অ্যাকচুয়ালি জার্মান সিলভারের যে কালারটা, সেটা হচ্ছে সিলভারের মতো চকচকে, তাই একে বলা হয় জার্মান সিলভার। তো জার্মান সিলভারের উপাদানগুলো আমরা একটু দেখে নেব। কি কি মেটাল এখানে থাকে? কপার থাকে 50%, জিঙ্ক থাকে 30% আর নিকেল থাকে 20%। সো কপার, জিঙ্ক আর নিকেল এই তিনটে ধাতু মিলে তৈরি হয় জার্মান সিলভার। তো জার্মান সিলভারের ব্যবহারটা আমরা যদি দেখব বাসনপত্র, গয়না, ফুলদানি এবং নানা রকম শৌখিন দ্রব্য তৈরি করতে জার্মান সিলভার ব্যবহৃত হয়। তো এরপর আরেকটা যে ধাতু সংকর আমরা দেখব, স্টেনলেস স্টিল। আমরা সকলেই বাড়িতে স্টেনলেস স্টিলের বাসনপত্র ইউজ করে থাকি। এছাড়া যে বিভিন্ন অস্ত্রোপচারের যন্ত্রপাতি, ছুরি, কাঁচি, এই সমস্ত কিছু তৈরি করতে এই স্টেনলেস স্টিলের ব্যবহার আছে। তো স্টিল বা স্টেনলেস স্টিল এর যে উপাদানটা কি? এখানে আয়রন থাকে 73%, ক্রোমিয়াম থাকে 18%, নিকেল থাকে 8% আর কার্বন থাকে 1%। মনে রাখবে, স্টেনলেস স্টিল একটা ধাতু সংকর হলেও এর মধ্যে কার্বন হিসাবে অধাতু থাকে 1%। তাহলে স্টেনলেস স্টিলে কোন অধাতু থাকে? কার্বন। এটা খুবই মনে রাখবে। আর স্টেনলেস স্টিলের পার্সেন্টেজ, অন্যান্য ধাতুর যে পার্সেন্টেজ, সেগুলো মনে রাখতে হবে। এই হলো আমাদের ধাতু সংকর টপিক। এরপর নেক্সট টপিক যেটা আমরা আসছি, সেটা হচ্ছে খনিজ ও আকরিক। তো খনিজ কি? খনিজ হচ্ছে ভূগর্ভে বা ভূত্বকে প্রাপ্ত প্রকৃতিজাত অজৈব পদার্থসমূহ, যাদের মধ্যে এক বা একাধিক ধাতু মুক্ত অবস্থায় বা যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সঙ্গে মিশ্রিত থাকে, তাদের বলা হয় খনিজ। মানে ডাইরেক্ট ধাতু তো আমরা অনেক সময় পাই না। সো সেই ধাতুগুলো প্রকৃতিতে বিভিন্ন রূপে অবস্থান করে, কখনো মুক্ত অবস্থায় থাকে, কিন্তু মোস্টলি যৌগরূপে অন্যান্য অশুদ্ধির সাথে মিশ্রিত অবস্থায় থাকে। তো সেগুলোকে আমরা পিওর অবস্থায় আনতে হবে, সেটা একটা টেকনিক বলেছি ধাতুবিদ্যা। যাই হোক, যখন অশুদ্ধির সাথে মিশ্রিত অবস্থায় প্রকৃতিতে এসে অবস্থান করছে, তখন সেগুলোকে কি বলা হয়? খনিজ। যেমন কপার পাইরাইটিস, CuFeS2, এই কপার পাইরাইটিস নামে একটা কপারের খনিজ আছে। এখান থেকে কপার ধাতু বা তামা নিষ্কাশন করা হয়। এরপর যে টপিকে আসবো, সেটা হচ্ছে আকরিক। তো আকরিক কি? যে সমস্ত খনিজ থেকে অপেক্ষাকৃত সহজ উপায়ে ও কম খরচে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব, কেবলমাত্র সেই খনিজগুলোকেই উক্ত ধাতুর আকরিক বলে। খনিজতে ধাতু থাকে, তার মানে এই নয় সমস্ত খনিজ থেকেই আমরা ধাতু নিষ্কাশন করি। অ্যাকচুয়ালি যে সমস্ত খনিজগুলো থেকে দেখি সহজ উপায়ে কম খরচে উচ্চ গুণমান সম্পন্ন ধাতু নিষ্কাশন করা সম্ভব, কেবলমাত্র সেই খনিজগুলোকেই বলা হবে আকরিক। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছি যে সব খনিজতেই ধাতু আছে,
কিন্তু সব খনিজ থেকে ধাতু নিষ্কাশন করা হয় না। তার মানে কি সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। একটা উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে পারবো, যেমন রেড হেমাটাইট বলে এক এবং Fe2O3, রেড হেমাটাইট এবং আয়রন পাইরাইটস নামে FeS2 উভয়ই হচ্ছে আয়রনের খনিজ। এদের মধ্যে রেড হেমাটাইট থেকে সহজে এবং অল্প ব্যয়ে উচ্চমানের লোহা নিষ্কাশন করা যায়, তাই রেড হেমাটাইট হচ্ছে আয়রনের প্রধান আকরিক। রেড হেমাটাইট কি? আয়রনের প্রধান আকরিক। সংকেত কি? Fe2O3, ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। তাহলে আয়রনের প্রধান আকরিক কি? রেড হেমাটাইট। এখান থেকে সহজে এবং অল্প ব্যয়ে কী করা যায়? আয়রন নিষ্কাশন করা যায়। কিন্তু আয়রন পাইরাইটসে কি হয়? আয়রন পাইরাইটসে লোহার পরিমাণ প্রচুর, কিন্তু এর থেকে সহজ উপায় এবং সুলভে উন্নত মানের লোহা নিষ্কাশন করা সম্ভব নয়, তাই এটি লোহার খনিজ হলেও লোহার কিন্তু আকরিক নয়। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। তোমরা ভালো করে পড়বে খনিজের সংজ্ঞা, আকরিকের সংজ্ঞা। কেন? একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে যে সব আকরিককেই খনিজ বলা যায়, কিন্তু সব খনিজকে আকরিক বলা সম্ভব হয়ে ওঠে না। এরপর আমাদের সিলেবাসে যে 4টে ধাতু আছে তার কিছু আকরিক, প্রধান আকরিক এবং আরেকটা করে এমনি আকরিক আমরা দেখব, বা আকরিকের সংকেত আমরা একটু মনে রাখব। প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম বলি। অ্যালুমিনিয়াম ধাতুর প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। এছাড়া ক্রায়োলাইট, গিবসাইট বলে অ্যালুমিনিয়ামের কিছু আকরিক আছে। তো বক্সাইটের সংকেত মনে রাখবে Al2O3.2H2O, আর গিবসাইট আকরিকের যে সংকেত সেটা কি? Al2O3.3H2O। এখানে হচ্ছে ওয়াটার মলিকিউল, যে ক্রিস্টালাইন ওয়াটার মলিকিউল আছে সেই ওয়াটার মলিকিউলের একটু ডিফারেন্স আছে। বক্সাইটে আছে 2H2O আর গিবসাইটে আছে 3H2O। এছাড়া ক্রায়োলাইটের সংকেত খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রায়োলাইটের সংকেত কি? Na3AlF6, Na3AlF6। এইগুলো হলো অ্যালুমিনিয়ামের আকরিক। নেক্সট আসবো জিঙ্কের আকরিক। তো জিঙ্কের আকরিক কি? জিঙ্কের প্রধান আকরিক মনে রাখবে জিঙ্ক ব্লেন্ড, যার তলায় আমি আন্ডারলাইন করে রেখেছি সেগুলো হচ্ছে সেই ধাতুর প্রধান আকরিক। তো জিঙ্কের প্রধান আকরিক কি? জিঙ্ক ব্লেন্ড। এর ফর্মুলা কি? ZnS, সংকেত কি? ZnS। এছাড়া ক্যালামাইন, ক্যালামাইন কার আকরিক? মনে রাখবে জিঙ্কের কোশ্চেন আসে, ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের। ফর্মুলা কি? ZnCO3। ক্যালামাইন কার আকরিক? জিঙ্কের। এরপর আমরা আসি কপারের প্রধান আকরিকের নামটা একটু জেনে নেব। কপারের প্রধান আকরিক হচ্ছে কপার পাইরাইটস বা চালকোপাইরাইটস। ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে CuFeS2, CuFeS2। তাহলে কপারের সাথে আর কে আছে ধাতু? আয়রন আছে, ঠিক আছে। তাহলে কপার CuFe, সালফার থাকে CuFeS2, কপার পাইরাইটস কপারের প্রধান আকরিক। এরপর আয়রনের আগেই পড়েছি, আয়রনের প্রধান আকরিক হচ্ছে রেড হেমাটাইট। ফর্মুলা কি? Fe2O3। এছাড়া আয়রনের আরেকটা আকরিক কি? ম্যাগনেটাইট, Fe3O4। আবার কি মনে রাখতে হবে? আয়রন পাইরাইটসও আয়রনের খনিজ, কিন্তু সেখান থেকে সুলভে উন্নত মানের লোহা পাওয়া যায় না, তাই এই আয়রন পাইরাইটিস কিন্তু আয়রনের কোনো রকম আকরিক নয়, ওটা আয়রনের খনিজ। এরপরে ধাতুবিদ্যায় ধাতু নিষ্কাশন পদ্ধতি জানার আগে আমরা দুটো পদ্ধতি, কেমিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট পদ্ধতি দুটো, আমরা প্রক্রিয়ার দুটো প্রসেস একটু জেনে নেব। একটা কি বলা হয় জারণ প্রসেস, একটাকে বলা হয় বিজারণ প্রসেস। তো জারণ কি? জারণ হচ্ছে বলা হয় যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় জারণ। অ্যাকচুয়ালি জারণ বিজারণের অনেক সংজ্ঞা হয়, আমরা ইলেকট্রনীয় সংজ্ঞাটা এখানে পড়ছি, যে এক বা একাধিক ইলেকট্রন বর্জন হয় যে প্রক্রিয়ায় তাকে বলা হয় জারণ। ঠিক তার অপোজিট, এক বা একাধিক ইলেকট্রন বর্জন হয় যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় জারণ প্রক্রিয়া, আর যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ প্রক্রিয়া। এটা হচ্ছে ইলেকট্রনীয় তত্ত্ব অনুসারে জারণ বিজারণের সংজ্ঞা। আবার অনেক সময় বলা হয় যে প্রক্রিয়ায় অক্সিজেন যুক্ত হয় এবং হাইড্রোজেন বিযুক্ত হয় তাকে বলা হয় জারণ, মানে অক্সিজেন যুক্ত হবে, হাইড্রোজেন বেরিয়ে যাবে। আর বিজারণ কি? বিজারণে হাইড্রোজেন যুক্ত হবে, অক্সিজেন বেরিয়ে যাবে। আমাদের এখানে দরকার হচ্ছে ইলেকট্রনীয় মতবাদটা আমরা একটু জেনে নেব। তাহলে যে প্রক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন বর্জন করে তাকে জারণ বলে। কয়েকটি উদাহরণ দেখলে বুঝতে পারবো।
যেমন সোডিয়াম, এনে হচ্ছে সোডিয়াম ধাতু, এর ইলেকট্রন ত্যাগের প্রবণতা খুবই বেশি। সে কী করে, একটা ইলেকট্রন ত্যাগ করে Na+-এর ক্যাটায়নে পরিণত হয়। আবার আয়রন 2+, আয়রন অলরেডি দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে 2+ হিসাবে আছে, তবুও সে কী করে, আরও একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হিসাবে দেখা যায়। আবার কি ক্লোরাইড Cl-, এটা একটা অ্যানায়ন, অ্যানায়ন মানে এক্সেস ইলেকট্রন আছে, সে কী করে, অনেক সময় সেই এক্সেস ইলেকট্রনটা ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এবং এই যে এক্সেস ইলেকট্রনটা ছেড়ে দেওয়া, যে কোনো কিছু থেকে ইলেকট্রন বর্জন করা মানেই সেই প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, জারণ প্রক্রিয়া। আবার বিজারণে কি বলেছি, এক বা একাধিক ইলেকট্রন সেখানে গ্রহীত হবে বা গ্রহণ করবে। যেমন কি অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়ন তৈরি করে, অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করে O2- বা অক্সাইড আয়ন তৈরি করলো। আবার কি কপার 2+, কি কপারের ক্যাটায়ন, সে দুটো ইলেকট্রন বর্জন করে কপার 2+-এ পরিণত হয়েছিল, সে এখন কি করতে পারে, সে দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হতে পারে। তাহলে কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করলো, এখানে অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে ইলেকট্রন গ্রহণ করলেই সেই প্রক্রিয়াকে আমরা কি বলবো, বিজারণ। তাহলে আমরা আগে কি পড়লাম, জারণ পড়লাম, বিজারণ প্রক্রিয়া পড়লাম। এবার দুটো টার্ম জেনে নেব, জারক পদার্থ কারা, বিজারক পদার্থ কারা। মনে রাখবে, যারা অন্যকে জারিত করে তারা হচ্ছে জারক, যারা অন্যকে বিজারিত করে তারা হচ্ছে বিজারক। তাহলে অন্যকে জারিত করছে মানে কি, অন্যকে জারিত করছে মানে নিজে বিজারিত হচ্ছে। তাহলে অন্য পদার্থকে জারিত করে আর নিজে কি হয়, বিজারিত হয়, তাকে বলা হয় জারক। তাহলে জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয় এবং অন্য পদার্থকে জারিত করে তাকে বলা হয় জারক পদার্থ। তাহলে জারক পদার্থ যে অন্যকে জারিত করবে, নিজে কি হবে, বিজারিত হবে। তার মানে কি, অন্যকে জারিত করতে গেলে কি হবে, তার মানে অন্যের ইলেকট্রনটা সে নিয়ে বিজারিত হবে আর অন্যকে কি করে দেবে, জারিত করে দেবে। ঠিক তেমনই বিজারক পদার্থ কারা, বিজারক পদার্থ মানে কি, অন্য পদার্থকে বিজারিত করবে, অন্য পদার্থকে বিজারিত করা মানে কি, সে নিজে হবে জারিত। তাহলে বিজারক পদার্থের সংজ্ঞা দেখে নিই আমরা। জারণ বিজারণ প্রক্রিয়ায় যে পদার্থ ইলেকট্রন বর্জন করে জারিত হয় এবং অন্য পদার্থকে বিজারিত করে তাকে বলা হয় বিজারক পদার্থ। তার মানে কি, অন্য পদার্থকে বিজারিত করছে মানে অন্য পদার্থ ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে, বিজারক পদার্থতে কি হচ্ছে, বিজারক পদার্থ কি করছে, অন্য কাউকে বিজারিত করে দিচ্ছে, তার মানে সে নিজের ইলেকট্রনটা অন্য কাউকে দিয়ে দিচ্ছে আর নিজে কি হচ্ছে, ইলেকট্রন ত্যাগ করে জারিত হচ্ছে। তাহলে বিজারক পদার্থ বা জারক পদার্থ কীরকমভাবে হয় আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে পারি। সাপোজ জিঙ্ক কপার 2+-এর সাথে রিয়াকশান করছে, কপার 2+-এর সাথে রিয়াকশান করে জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করেছে, দুটো ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হিসাবে পরিণত হচ্ছে। আর কপার কি করছে, কপার 2+ সেই দুটো ইলেকট্রন গ্রহণ করে কপার পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে জিঙ্ক কী করলো, জিঙ্ক দুটো ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করলো মানে সে নিজে কি হলো, জারিত হলো, সে নিজে জারিত হলো এবং তার ওই ইলেকট্রন দুটো কপার 2+ গ্রহণ করলো, তার মানে কপার 2+ বিজারিত হলো। তাহলে জিঙ্ক হলো বিজারক আর কপার 2+ যেহেতু ইলেকট্রন গ্রহণ করলো নিজে বিজারিত হলো আর জিঙ্ককে জারিত করলো, তার মানে কপার 2+ হলো জারক। মনে রাখবে, যে বিজারিত হয়, যে নিজে বিজারিত হয় সে হচ্ছে জারক, অন্যকে যে জারিত করে সে হচ্ছে জারক। তার মানে অন্যকে জারিত করতে গেলে নিজেকে কি হতে হবে, বিজারিত। তাহলে নিজের প্রক্রিয়াটা হবে বিজারণ প্রক্রিয়া, কিন্তু সে পদার্থ হিসাবে কি হবে, জারক পদার্থ। যেমন কপার 2+ দুটো ইলেকট্রন গ্রহণ করে কপারে পরমাণুতে পরিণত হয়েছে, তার মানে এই প্রক্রিয়াটা বিজারণ প্রক্রিয়া, কিন্তু কপার 2+, তাহলে কপার 2+ যে আয়নটা সে কিসের কাজ করলো, জারক পদার্থের কাজ করলো, সে জিঙ্ককে জারিত করলো আর নিজে বিজারিত হলো। ওকে, তো জারণ বিজারণ এই জিনিসটা একটু জেনে নেও। এরপর আমরা আসব যে জারণ বিজারণ তো আমরা পড়লাম, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আকরিক থেকে ধাতু নিষ্কাশন অ্যাকচুয়ালি ধাতব যৌগের বিজারণ। আমরা মোস্টলি কেসে আমরা এটা দেখি যে আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে ধাতব যৌগের বিজারণ। তো কি হচ্ছে আমরা একটু দেখে নেব। প্রায় সমস্ত ধাতুই প্রকৃতিজাত আকরিকের মধ্যে বিভিন্ন যৌগরূপে থাকে, বিভিন্ন অক্সাইড, কার্বনেট, সালফাইড প্রভৃতি যৌগরূপে অবস্থান করে। তাহলে যৌগের মধ্যে ধাতুটি কী হিসাবে থাকে, ক্যাটায়ন হিসাবে থাকে। তাহলে ধাতব যৌগ ধাতুতে পরিণত হওয়ার সময় ক্যাটায়ন কি করে, ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
সাপোজ n+ মানে সাপোজ n সংখ্যক ইলেকট্রন সে ত্যাগ করে আকরিকের মধ্যে আছে, তাহলে সে ক্যাটায়ন হিসাবে আছে Mn+ হিসাবে। সে যখন নিষ্কাশন ধাতু করা হচ্ছে সে কি করবে, ইলেকট্রনটা গ্রহণ করবে, করে তবেই তো মুক্ত ধাতু আমরা পাবো। তাহলে সেখানে কি হচ্ছে, ইলেকট্রন গ্রহীত হচ্ছে, আর ইলেকট্রন যে প্রক্রিয়া গ্রহণ করা হয় সেই প্রক্রিয়াকে কি বলা হয়, বিজারণ প্রক্রিয়া। তাই স্বভাবতই আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্রকৃতপক্ষে হচ্ছে ধাতব যৌগের বিজারণ। তো এই বিজারণ যে প্রক্রিয়াটা, এই বিজারণ প্রক্রিয়াটা এখানে দুভাবে ঘটে। একটা হচ্ছে রাসায়নিক বিজারণ, এখানে কি কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিক পদ্ধতি ইউজ করা হয়, আমরা পরে ডিটেলসে আসব। আর কি তড়িৎ বিজারণ পদ্ধতি, অলরেডি আমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে তড়িৎ বিজারণটা পড়ে নিয়েছি। তড়িৎ বিজারণ কোথায় হয়, ক্যাথোড তড়িৎ দ্বারে ধাতু যখন মুক্ত হয় তখন কি হয়, ধাতু বিজারিত হয়। তাহলে রাসায়নিক বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, এই দুটো পদ্ধতিতে আকরিক থেকে ধাতু নিষ্কাশন করা সম্ভব হয়। পদ্ধতি দুটো আমরা পরে আলোচনা করব। নেক্সট একটা টপিক যেটাতে আসছি আমরা, ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী। তো এই ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী জিনিসটা কি? সমস্ত ধাতুর সক্রিয়তা কি এক? সমস্ত ধাতু একইভাবে রিয়াকশান করে না, বিভিন্ন ধাতুর রিয়াক্টিভিটি বিভিন্ন। তো এই ধাতুগুলোকে তাদের ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী পরপর সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে ধাতুর সক্রিয়তা শ্রেণী বা তড়িৎ রাসায়নিক শ্রেণী বলে। তো ক্রমহ্রাসমান মানে যার বেশি রিয়াক্টিভ তাকে আমরা রাখবো ওপরে, আস্তে আস্তে যত নিচের দিকে নামবো তার রিয়াক্টিভিটি ডিক্রিজ করবে। তার মানে কি, এই তড়িৎ রাসায়নিক শ্রেণীটা এরকম: লিথিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, আয়রন, টিন, লেড, হাইড্রোজেন। হাইড্রোজেনটা আমরা এখানে রেখেছি কেন, হাইড্রোজেনের যেহেতু ওপরে আর নিচে এই সক্রিয়তা শ্রেণীকে ডিভাইড করার জন্য আমরা হাইড্রোজেনকে ধাতু সক্রিয়তা শ্রেণীর মধ্যে রেখেছি। কপার, মার্কারি, সিলভার, গোল্ড এইভাবে ওপর থেকে নিচে এসেছে। তাহলে ওপর থেকে নিচে এলে আমরা কি বলেছি, ক্রমহ্রাসমান অনুযায়ী সাজাতে হয়েছে। তাহলে ক্রমহ্রাসমান সাজাতে হয়েছে মানে ওপরে যে থাকবে সে বেশি রিয়াক্টিভ, নিচে যে থাকবে সে কম রিয়াক্টিভ। তার মানে লিথিয়াম আর পটাশিয়ামের মধ্যে কে বেশি রিয়াক্টিভ হবে, লিথিয়াম। আবার যদি আমি বলি জিঙ্ক আয়রন, জিঙ্ক আর আয়রনের মধ্যে বেশি রিয়াক্টিভ কে হবে, জিঙ্ক আছে কে ওপরে, তাহলে জিঙ্ক বেশি রিয়াক্টিভ, আয়রন হচ্ছে লেস রিয়াক্টিভ। তার মানে কি, লেস রিয়াক্টিভ ইন কম্পারেটিভ টু জিঙ্ক। তার মানে কি, ক্রমহ্রাসমান রাসায়নিক সক্রিয়তা অনুযায়ী সাজাতে হবে, যে ওপরে থাকবে সে বেশি রিয়াক্টিভ, যে নিচে থাকবে সে তার থেকে কম রিয়াক্টিভ। এই যে রিয়াক্টিভিটি সিরিজটা কার রেসপেক্টে করা হয়েছে, এই মেটালগুলো বা ধাতুগুলো জল, অক্সিজেন এবং লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া ঘটানোর প্রবণতা কার কেমন সেটা দেখে এই সক্রিয়তা শ্রেণীটা তৈরি করা হয়েছে। তাহলে জল, অক্সিজেন, লঘু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া সক্রিয়তা কার কেমন, কোন অ্যাসিডের, এই কোন মেটালের, তার ভিত্তিতে এই ধাতুর সক্রিয়তা শ্রেণীটা কিন্তু আমরা তৈরি করেছি। এখানে আমরা কি দেখেছি, ধাতুর সক্রিয়তা শ্রেণীর মাঝে এসেছে হাইড্রোজেন। তো এই হাইড্রোজেনটা রাখার সুবিধা কি, হাইড্রোজেন এই শ্রেণীতে হাইড্রোজেনের ওপরে থাকা ধাতুগুলো কি করে, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করে, কিন্তু নিচে থাকা ধাতুগুলো অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করে না। সেখানে আছে হাইড্রোজেনের ওপরে যে সমস্ত মেটালগুলো আছে তারা সকলেই কি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস নির্গত করবে, কিন্তু নিচে যে ধাতুগুলো আছে তারা কিন্তু কখনোই অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। যেমন জিঙ্ক আছে কি, ধাতু সক্রিয়তা শ্রেণীতে জিঙ্ক আছে হাইড্রোজেনের ওপরে, তাহলে ওপরে থাকলে সে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে, কিন্তু কপার কোথায় আছে, হাইড্রোজেনের নিচে। হাইড্রোজেনের নিচে যে সমস্ত ধাতু থাকবে তারা কিন্তু অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে না। বোঝা গেল? এরপর আমরা বলবো যে রিয়াক্টিভিটি তো আগেই বলেছি যে ধাতু যত ওপরে থাকবে তা সে তত বেশি রিয়াক্টিভ। আবার মনে রাখবে, সক্রিয়তার শ্রেণীতে যে ধাতু যত ওপরে থাকে তার ইলেকট্রন বর্জন করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতা কিন্তু তত বেশি। তার মানে যে ওপরে থাকবে সে ইজিলি ইলেকট্রন লুজ করে সে ক্যাটায়নে পরিণত হবে এবং সে বেশি রিয়াক্টিভ হবে। তার মানে কি, সে ইলেকট্রন যেহেতু ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করলে কি হবে, সে নিজে জারিত হবে আর অপরকে বিজারিত করবে। এই হচ্ছে সক্রিয়তা শ্রেণী। তাহলে সক্রিয়তা শ্রেণীর একটা অ্যাপ্লিকেশন আমরা যদি দেখি, কপার সালফেটের দ্রবণে আমি একটা আয়রন অ্যাড করছি বা আয়রনের পেরেক অ্যাড করছি। তো ধাতু সক্রিয়তা শ্রেণী অনুযায়ী আমি পজিশান দেখব, কপার ধাতু আর আয়রন ধাতু এর পজিশানটা আমরা দেখব। আয়রন আর কপার
দেখতে পাচ্ছি আয়রন সক্রিয়তা শ্রেণীর ওপরে অবস্থিত, কপার আয়রনের নিচে অবস্থিত। তাহলে কি বলেছি, যে ওপরে থাকবে সে বেশি রিঅ্যাক্টিভ হবে এবং কি তার ইলেকট্রন ত্যাগ করে ক্যাটায়নে পরিণত হওয়ার প্রবণতাটা অনেকটা বেশি হবে। তাই এখানে যে আয়রন সে কপারের তুলনায় বেশি রিঅ্যাক্টিভ হবে বলে কপারের যে লবণ, সেই লবণ থেকে কপারকে মুক্ত করবে। এবং কপারকে মুক্ত করা মানে কি, এই লবণে কপার কী হিসাবে আছে, কপার 2+ SO4 2-। তাহলে কপার 2+ আর প্লাস হচ্ছে SO4 2-। তাহলে এখানে যে কপার 2+ হিসাবে আছে সে কি করে, আয়রন কি করে, এই কপারকে দুটো ইলেকট্রন দিয়ে দেয়, দিয়ে সে নিজে কপার 2+ হিসাবে দ্রবণে আসে। আর কপার কি করে, সে এই দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয় এবং পেরেকের ওপর একটা আমরা লাল আস্তরণ দেখতে পাই। তাহলে কি, আবার বলি, কপার সালফেট একটা দ্রবণ নিয়েছি, কপার সালফেটের দ্রবণ মানে তুঁতের একটা দ্রবণ নিয়েছি, নিয়ে তাতে হচ্ছে আয়রনের একটা পেরেক অ্যাড করেছি। সক্রিয়তা শ্রেণী অনুযায়ী কে বেশি রিঅ্যাক্টিভ, আয়রন বেশি রিঅ্যাক্টিভ। আর বেশি রিঅ্যাক্টিভ মানে কি, আয়রন এই ইলেকট্রন ত্যাগ করার প্রবণতাটা কপারের থেকে বেশি, তাই আয়রন কি করে, দুটো ইলেকট্রন সে ত্যাগ করলো। তো দুটো ইলেকট্রন সে ত্যাগ করে কিসে পরিণত হলো, আয়রন 2+-এ। এবং সে যে ইলেকট্রন দুটো ত্যাগ করলো সেটা কে গ্রহণ করবে, এই কপার 2+। তো এই কপার 2+ এই দুটো ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপার হিসাবে আয়রনের পেরেকের গায়ে একটা আস্তরণ ফেলবে, আর FeSO4 জারিত হয়ে যাবে। বোঝা গেল, এই হচ্ছে ধাতুর সক্রিয়তা শ্রেণী। এরপর আমরা পড়েছিলাম যে ম্যাক্সিমাম ধাতু নিষ্কাশন প্রসেসই হচ্ছে এক একটা বিজারণ প্রক্রিয়া। সেই বিজারণ প্রক্রিয়া, একটা প্রক্রিয়া পড়েছিলাম কার্বন বিজারণ প্রক্রিয়া, আর একটা বলেছিলাম থার্মিট পদ্ধতি। তো ফার্স্ট আমরা কার্বন বিজারণ পদ্ধতি কি একটু দেখে নেব। কার্বন বিজারণ, এটার মানে কি বোঝানো হচ্ছে, যে বিজারণ প্রক্রিয়াটা পসিবল হচ্ছে কিসের দ্বারা, কার্বনের দ্বারা। তো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে মাঝামাঝি অবস্থিত কিছু ধাতু যেমন আয়রন, লেড, জিঙ্ক, এদের অক্সাইডগুলো অপেক্ষাকৃত কম স্থায়ী, মানে এরা যখন অক্সিজেনের সাথে যৌগ গঠন করে সেই যৌগগুলোর স্থায়িত্বটা কিন্তু কিছুটা হলেও কম। এই ধরনের যে অক্সাইডগুলো আছে ধাতুর, সেগুলোকে যদি উচ্চ উষ্ণতায় আমরা কার্বনের সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে কার্বন কি করে, ওগুলোকে বিজারিত করে, এবং কার্বন দ্বারা বিজারিত হয়ে তখন আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। এই কার্বন দ্বারা যখন আমরা ধাতু বিজারণ করছি, সেই প্রসেসটাকে আমরা কি বলছি, কার্বন বিজারণ পদ্ধতি। তবে মনে রাখবে, যখন কার্বন বিজারণ পদ্ধতি করছি, এখানে আমাদের মাঝে মাঝে কার্বনের অসম্পূর্ণ দহনের ফলে কার্বন মনোক্সাইডও উৎপন্ন হচ্ছে, যে কার্বন মনোক্সাইডও কিন্তু বিজারকের কাজ করে। সো কার্বন বিজারণ পদ্ধতিটা কি, কার্বন বিজারণ পদ্ধতিটা হচ্ছে কার্বন দ্বারা বিজারণ একটা পদ্ধতি। কাদের ক্ষেত্রে করা হয়, মোটামুটি যে রিঅ্যাক্টিভিটি সিরিজে যে মাঝামাঝি অবস্থিত মেটালগুলো আছে, যেমন আয়রন, লেড, জিঙ্ক, এই সমস্ত ধাতুর অক্সাইডগুলো অপেক্ষাকৃত কম স্থায়ী। এদেরকে যখন কার্বন দ্বারা উচ্চ উষ্ণতায় বিজারিত করা হয়, তখন সেগুলো থেকে ধাতু নিষ্কাশন করা আমাদের পসিবল হয়। আর একটা জিনিস মনে রাখবে, কি বললাম, যে এই পদ্ধতিতে কার্বনের অসম্পূর্ণ দহনে অনেক সময় কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়।